দর্শক, আমি নুসরাত সাবরিন চৌধুরী মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। আমাদের সাংসারিক জীবন যেমনটা কামনা করি তেমনটা কিন্তু সবসময় হয় না। দাম্পত্য জীবনে নানান সব জটিলতা সবসময় বিরাজমান। অতি সামান্য কিছু ব্যাপারে আমাদের সাংসারিক জীবনে এমন ভয়ঙ্কর অশান্তি সৃষ্টি হয় যা সত্যিই অকল্পনীয়। দাম্পত্য কলহের কারণে হরহামেশাই ঘটছে বিচ্ছেদ, নরকময় হয়ে উঠছে সম্পৃক্ত অনেকের জীবন। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আমাদের মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে দাম্পত্য সম্পর্ক ও মানসিক স্বাস্থ্য, পাওয়ার্ড বাই বেনিবুনন। আর আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ফেরদৌস আরা রেশমিন, কনসালটেন্ট সাইকোলজিস্ট, লাইফস্প্রিং। আপু কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনি ভালো আছেন? জি আপু, ভালো আছি। স্বাগতম আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপু। আমরা যে বিষয়টা নিয়ে আপু আজকে কথা বলছি, দাম্পত্য সম্পর্ক, যেটা আসলে খুবই সেন্সিটিভ এবং মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় একটা সম্পর্কের একটা জায়গা। তো প্রথমে আপু যেটা জানতে চাই যে মানুষের জীবনে সম্পর্কের রকমভেদগুলো আসলে কেমন? মানুষের জীবনে আপু সম্পর্কের রকমভেদ এখন বলতে যে হেলদি রিলেশনশিপ আমরা বলতে পারি, সেটা যে কোনো ক্ষেত্রে দুই পক্ষেরই হেলদি একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপের মধ্যে মানে সম্মান থাকবে, একজন একজনকে সম্মান করতে পারে, তার মতকে, তার দৃষ্টিভঙ্গিকে সম্মান করে, মতামতগুলো, তারপরে সহযোগিতা করে, হ্যাঁ, কমিউনিকেশনটা ভালো থাকে, হ্যাঁ, এই বোঝাপড়ার জায়গাটা ভালো থাকে। হ্যাঁ, বোঝাপড়াটা আসলে রকমভেদ বলতে প্রথমেই যে দুইটা ক্যাটাগরি এক্সট্রিম পর্যায়ে দুই ধারে চিন্তা করা যায়। একটা হচ্ছে যে হেলদি হেলদি রিলেশনশিপ, আর একটা হচ্ছে আনহেলদি রিলেশনশিপ। তো হেলদি রিলেশনশিপের মধ্যে মানে সম্পর্কের ক্ষেত্রে ওই দুই পক্ষের মধ্যে, দুইজনের মধ্যে কি থাকছে, সম্মান থাকছে, পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি, এগুলো থাকছে, কমিউনিকেশনটা ভালো থাকছে, এই বিষয়গুলো থাকছে। পক্ষান্তরে আনহেলদি যে রিলেশনশিপ, সেখানে কি থাকছে, জাস্ট এটার উল্টাটা, এক্সট্রিম লেভেলে হয়তো তাদের মধ্যে সম্মানের কোনো বিষয় নেই, বিশ্বাস নেই, সহযোগিতা নেই, হ্যাঁ, কমিউনিকেশনের অনেক গ্যাপ থাকে, হ্যাঁ, এবং দেখা যায় যে এই রিলেশনশিপগুলো মেনটেন হয় অনেক সময় পারিবারিক ক্ষেত্রে যদি ধরা হয়, তা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তাহলে দেখা যাচ্ছে যে না, বাচ্চা কাচ্চা হয়ে গেছে বা সংসারটা এই জন্যই বাচ্চা কাচ্চার কারণে তারা কন্টিনিউ করছে, এরকম একটা বিষয় দেখা যায়। আবার অনেক সময় যে শুধু ছেলে মেয়ে তাই না, নিজেরও হয়তো কি হবে পরবর্তী, সেই জন্যই হয়তো রিলেশনশিপটা কন্টিনিউ করছে। তো আনহেলদি রিলেশনশিপটা এরকম পাওয়া যায়। আর আরেকটা তৃতীয় যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মিক্সড আপু। তো মিক্সটা হচ্ছে যে দেখা যাচ্ছে হয়তো সেখানে বিশ্বাসটা আছে উদাহরণ হিসেবে, কিন্তু সম্মানটা নেই। মানে বিশ্বাস মানে আমি বলতে চাচ্ছি যে হাজব্যান্ড হয়তো ওয়াইফকে বা ওয়াইফ হয়তো হাজব্যান্ডকে বিশ্বাস করে, ট্রাস্ট ইস্যুস নাই, কিন্তু দেখা যাচ্ছে যে সম্মান করতে পারে না, অর্থাৎ তাদের মতামতগুলো বা দৃষ্টিভঙ্গি ওটা নিয়ে হয়তো নিজেদের মধ্যে ক্ল্যাশ হয়, কনফ্লিক্ট থাকে, দ্বন্দ্ব থাকে, ক্ল্যাশ হয়। আবার দেখা যাচ্ছে মানে হয়তো বা এটাও আছে, আবার দেখা যাচ্ছে কমিউনিকেশনটা সমস্যা হয়ে আছে। কীরকম যে নিজেদের মধ্যে এত দূরত্ব যে নিজেদের যে সমস্যার বিষয়গুলো ওগুলো নিয়ে হয়তো কথাই বলা হচ্ছে না, বা এই ধরনের মানে সেখানে কি হচ্ছে, যে কোনো কিছু ফ্যাক্টর হয়তো থাকছে আর কিছু থাকছে না, এরকম হচ্ছে মিক্সড ক্যাটাগরি। তো আপু রকমভেদ বলতে আমার মনে হয় যে এরকমই আমরা ক্যাটাগরাইজ হয়তো করতে পারি। যে আপু, দাম্পত্য সম্পর্কের তো একটা বিশাল প্রভাব মানসিক স্বাস্থ্যে থাকে, কারণ খুব স্বাভাবিকভাবে আমরা এই সম্পর্কের মধ্য দিয়ে একটা লম্বা সময় যাবত কিন্তু যাই। আমি যদি একদমই প্রথমে এই প্রভাবটার আগে যদি জানতে চাই যে সম্পর্কটা শুরু করার আগে একটা মানুষের কোন কোন বিষয়গুলো আসলে লক্ষ্য করা দরকার? সম্পর্ক শুরু করার আগে লক্ষ্য করা দরকার, এখন এই সম্পর্ক কি আপু বৈবাহিক সম্পর্কের কথায়, সেখানে সবচেয়ে আগে মানুষ হয়তো যে তার পছন্দটা কি ধরনের সেই বিষয়টা হয়তো একটা মাথায় একটা সব দিক থেকে, মানে আমি যে পার্টনারকে নিব তার হয়তো শিক্ষাগত যোগ্যতা, তার পেশাগত যে ব্যাপারটা, এমনকি তার মানে পরিবারের যে বিষয়গুলো, অবশ্যই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সেইগুলো, অবশেষে মানে যেটা যে হ্যাঁ সে দেখতে কেমন হবে এটাও হয়তো অন্তর্ভুক্ত অবশ্যই থাকাটা জরুরি। তো এই বিষয়গুলো যে সম্পর্কে যাওয়ার আগে একটা সেট আপ থাকলে যেটা হয় যে আমি কিছুই জানি না,
হয়তো একটা কিছুকে ভালো লেগে গেল বা ওইটার জন্য আকর্ষণ তৈরি হলো, আমি সেই সম্পর্কে চলে যাই, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে অন্যান্য বিষয়গুলো কিছুতেই ম্যাচ করে না, যেটা নিয়ে হয়তো এখন কনফ্লিক্ট গুলো আসলে তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ। তো সেজন্য প্রত্যেকটা মানুষই যদি এই সম্পর্কে যাওয়ার আগে নিজের একটা সেট আপ রাখেন, তো ওই সেট আপটা তাদের জন্য সম্পর্কে যাওয়ার আগে ভালোই হবে তাদের। এবং তার আগে তো মনে হয় আপু নিজেকে জানা আসলে প্রয়োজন, যে আমি আসলে কি চাই, আমি কেমন মানুষের সাথে আসলে থাকতে পারবো, তারপরে হয়তো বা সে পরবর্তী বিষয়গুলোকে আসলে নির্ধারণ করতে পারে। অবশ্যই আপু, হ্যাঁ, এটাও যে নিজের জায়গাগুলোতেও, তার মানে ওই বিষয়টা তো ওইটাই হচ্ছে যে আমার পছন্দ বা আমার ভালো লাগা, আমার না পারা, হ্যাঁ, তো তার মানে আমার যেটা না পারা থাকবে, যদি পার্টনারের মধ্যে সেটা মানে বেড়ে যাওয়ার ব্যাপারটা বা ওই জায়গাগুলো থাকে, তখন কি মিউচুয়ালি একটা ভালো রিলেশনশিপ কন্টিনিউ করা যায়। আমি যদি একদমই আপু দর্শকদের প্রশ্নের জায়গা থেকে বলি, যে অনেক সময় আসলে প্রায় জিজ্ঞেস করেন যে ও আমার মতো না, মানুষ মনে করে যে আমার মতো বা আমাদের মন মানসিকতা একদম একই হতে হবে যদি প্রপারলি মানে পার্টনারশিপের জায়গাটা বা বৈবাহিক সম্পর্কের জায়গাটা যদি আসলে কন্টিনিউ করতে হয়, এটা কি আসলে ঠিক? না আপু, এটা আসলে সম্ভব না। একদমই তাই, একদমই সম্ভব না। কারণ হচ্ছে কি, পার্সোনালিটি সম্পর্কে যদি আমরা যেটা আমরা জানতে পারি কি, প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি প্যাটার্নটা হচ্ছে ইউনিক, তাই না? এখন সেই ক্ষেত্রে আসলে আমার মতো আরেকজন, এটা তো কপি হবে না। কিন্তু হ্যাঁ, সার্বিকভাবে যে অন্যের যে মতামতটা বা দৃষ্টিভঙ্গিটা কিছু কিছু জায়গায়, যে এই জায়গাগুলোতে মানে একটা ব্যালেন্স, হ্যাঁ 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 হ্যাঁ, মানে সাম্য যেটা, হ্যাঁ, একটা যদি সমতা থাকে এই বিষয়গুলোতে, তাহলে দেখা যাচ্ছে যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যার দিকগুলো হয়তো ওইভাবে, এবং ওইটার একসেপ্টেন্সি থাকতে হবে যে আরেকজন মানুষ তার মতো হতেই পারে। হ্যাঁ, কিছু আছে যে একেবারে নৈতিক অনৈতিক বিষয়গুলো যদি একেবারে মানদণ্ডের ক্ষেত্র থেকে আমরা ধরতে পারি, তো এখন অনৈতিক বিষয়গুলো সেটার ক্ষেত্র কিন্তু পুরো আলাদা। কিন্তু এখন নৈতিক বিষয়ের মধ্যে রয়েছে, তার মানে মূল্যবোধের যে জায়গাগুলো এক একটা মানুষের এক এক রকম থাকতেই পারে, সেটাকে যদি আমরা অনার করি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো মানে প্রকট হয়ে ওঠে না। আমার মতেই হওয়া লাগবে না, মানে আরেকজন তার মতোও থাকতে পারে, ওইটাকে আমরা রেসপেক্ট করতে পারি, সম্মান, মানে তার জায়গাটাকেও আমি আসলে সম্মান করা এবং একসেপ্ট করে নেওয়া, যে সেই মানুষটা তার মতো করে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে সবসময় মনে করি যে একটা সম্পর্কে আসলে আমি তাকে আমার মতো করে তৈরি করে নিব বা সে আমার মতো করে হয়ে যাবে, এই যে বিষয়গুলো কিন্তু অনেক দ্বন্দ্বের আসলে তৈরি করে, অনেক কনফ্লিক্ট তৈরি করে বেসিক্যালি এই জিনিসগুলোই। এবং দেখা যায় যে প্রথম হ্যাঁ, যে ইমোশনের যে সময়টা, ইমোশনাল ফেজটা চলে গেলেই তারপরে ঠিক এটাই, যে মানে ছোট ছোট জিনিস নিয়ে, যে দেখা যাচ্ছে আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পছন্দ করি, আর আরেকজন হচ্ছে আমি হয়তো মুভি দেখতে পছন্দ করি, তো শুধু তোমাকে নিয়ে, মানে এই যে মানে এটা খুবই কমন, কিন্তু আমরা দেখতে পাই, খুবই কমন, যে তখন হয় কি এই দুই পক্ষেরই মধ্যে একটা ক্ল্যাশ শুরু হয়, এবং দেখা যায় যে তারপরে কোনোটাই হয় না, হয়তো মোবাইল নিয়ে বসে আছে যেটুকু সময়, মানে এই জিনিসগুলোই কিন্তু চেইন আকারে ক্রাইসিস শুরু করে ছোট ছোট। তার মানে কি, তুমি যদি মুভি দেখা পছন্দ করো, ঠিক আছে, আমি কিছু সময় তোমার সাথে বসে মুভি দেখলাম। আমি যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি বা বাহিরে কোথাও মানে বাহিরে ঘোরাটা পছন্দ করি, তো গেলাম, আমি গেলাম বা আমার সাথে গেল, এটা তো মানে সপ্তাহে একদিন বা মানে এরকম তো করাই যায় যে আরেকজন আমার পার্টনারের পছন্দ। আমরা যদি আসলে এভাবে মানসিকতাটা নেই যে না, সব কিছু শুধু আমার ভালো লাগা দিয়ে করব, তা নয়, আমার পার্টনারের ভালো লাগার জন্য আমি কিছু কাজ করতে পারি। তো এইরকম ঠিক মানে ওই বিষয়গুলো বলতে গেলে তো আসলে হাজার হাজার এরকম কনফ্লিক্টের বিষয় আসে, কিন্তু সর্বোপরি মানে অল ওভার যে কথাটা বলা যায় যে না, আমার পার্টনারের পছন্দ আর একটু অন্যরকম হতেই পারে, আমার পছন্দ এটা, তো দুজনকে দুটাই রেসপেক্ট করা, যে ওনাটাও করা, সেই সময়টা দেওয়া, পাশাপাশি নিজেরটাও নিজের মতো করে, যাতে নিজের ভালো লাগার জায়গাটাও একইভাবে প্রাধান্য পায়। আমরা আসলে যদি একদম কমন কনটেক্সটগুলো আসলে দেখি, প্রায় এখন দেখা যায় যে স্বাভাবিকভাবে হাজব্যান্ড হয়তো সারাদিন কাজ করে আসছে এবং এসে সে এন্টারটেনমেন্ট হিসেবে একটু হয়তো মোবাইলটা নিল, ওয়াইফ তখন আশা করছে যে আমাকে আসলে টাইমটুকু কোথায় দিল, তো দুইজনের মধ্যে কিন্তু যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এরকম কিছু বিষয়। আবার আমরা হাজব্যান্ড আবার বলছে যে আমি আসছি সারাদিন পরে কাজ করে, তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলছো না, বা তার ওয়েলকামিং সেই অ্যাপ্রোচটা হয়তো বা ওয়াইফের এন্ড থেকে থাকে না, বা শ্বশুর শাশুড়ি নিয়েও আমরা অনেক বেশি কনফ্লিক্টও দেখতে পাই। তো এই বিষয়গুলো আপু বলবেন যে সম্পর্ক ছেদ বা অশান্তির কারণে আসলে কোন কোন বিষয়গুলো সামনে চলে আসে?
এখানে ব্যাপারটা হচ্ছে কি আপু, যেটা দিয়ে একদম আপনি শুরু করলেন যে না সারাদিন পরে অফিস থেকে এসে মোবাইল নিয়ে বসে রিল্যাক্স হব, তো এখন ব্যাপার হচ্ছে কি এই সেট আপগুলোই কিন্তু আসলে একটু জটিল, তাই না? কারণ কি আমি রিল্যাক্স হওয়ার তো আরও অনেক কিছুই আছে। হ্যাঁ, মোবাইল বা এই জিনিসগুলো আসলে কি প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা, হ্যাঁ সেটা এক জিনিস। কিন্তু রিল্যাক্সের জন্য যেখানে আমার পরিবারে হয়তো আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড রয়েছে, যে হয়তো এই সময়টুকু আমরা পেতে পারি, তো সেই সময়টুকু মোবাইল না, বরং সারাদিন তার কিভাবে গেল বা আমার কিভাবে গেল, এই জিনিসগুলো একটা যদি কথা বাচ্চায় আলোচনায় থাকে, তখন হয় কি একজনের সাথে আরেকজনের যে আন্তরিকতার বিষয়টা, অন্তরঙ্গ যেমন সেই জিনিসটা থাকতে পারে। হ্যাঁ, তখন কিন্তু ভুল বোঝাবুঝি মানে ওইটাই বলছি যে সেট আপগুলো আমাদের এইভাবে দরকার যে মোবাইল নিয়ে বসে রিল্যাক্স হওয়া না, আমার পরিবারের সদস্য তাদেরকে তো সময় দেওয়া দরকার, তাদেরকে এবং ইনক্লুড করা যায় কোনো হ্যাঁ হ্যাঁ কিছুতে। হ্যাঁ, এবং তার মধ্যে হচ্ছে কি নিজেদের যে একটা জায়গা তৈরি হয়, একটা সহানুভূতি তৈরি হয়, ভালো লাগা তৈরি হয়। উনিও হয়তো বসে আছেন, পার্টনার স্বামী বা স্ত্রী, হাজবেন্ড বা ওয়াইফ, মানে যেই হোক, ওনারা বসে আছেন যে হয়তো সারাদিন কিছু একটা এক্সাইটেড কিছু হয়েছে অথবা খারাপ লাগার কিছু হয়েছে, তো সেই কথাগুলো তো ওয়াইফকে হ্যাঁ শেয়ার করা বা হাজবেন্ডকে শেয়ার করা। তো ওই জন্য আপু এই জায়গাগুলো আসলে ওরকম বিষয়গুলো রিল্যাক্সিং না থেকে যেগুলো আর কি মানে কি বলবো পজিটিভ, এই জায়গাগুলো মেনটেন করাটাই মনে হয় ভালো, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ছেলেদের দৃষ্টিভঙ্গি মেয়েদের দৃষ্টিভঙ্গির জায়গাটা কিন্তু অনেকটুকু ডিফারেন্ট থাকে। যেমন ছেলেরা স্বাভাবিকভাবে এক্সপেক্ট করে যে আমি দিন শেষে বাসায় যখন আসবো আমার হাত থেকে বাজারের ব্যাগটা ধরুক, আমাকে পানি দেখ। তো ওয়াইফও হয়তো বা এখান থেকে বলছে যে আমি তো সারাদিন আসলে ঘরের কাজে ব্যস্ত, আমি বাচ্চা সামলাচ্ছি, পড়াচ্ছি বা কিছু, যারা আসলে হাউস ওয়াইফ আছেন। তো হাজবেন্ড সবসময় মনে করেন যে হাউস ওয়াইফ যে তার তো আসলে তেমন কোনো কাজ নাই। তো সেই জায়গা থেকেও কিন্তু একটা দাম্পত্য দূরত্বেরও কিন্তু আসলে সৃষ্টি হয়। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এই বিষয়টা আপু আসলে হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে না আপু আমাদের অনেক অনেক কথা বলা প্রয়োজন। কারণ কি এই যে হ্যাঁ হাউস ওয়াইফ বা এই জিনিসটা বাসায় আসলে একজন যিনি আছেন উনি তো সারাটা দিন কত রকমের পরিশ্রম করছেন, আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না। হ্যাঁ, তো আসলে এই জায়গাটা একটা সম্মান রেখে হাজবেন্ড যদি মনে করে যে না সারাদিন তো উনি বাসার এই কষ্টগুলোকে নিল বা বাচ্চাগুলো তাকে বিরক্ত করলো, আমি এখন একটু বাচ্চাদেরকে দেখি, তাদেরকে একটু সময় দিই, তাদের সাথে একটু কথা বলি, খেলা করি, তাদের পড়ার বিষয়গুলোর খোঁজ নিই, তখন কিন্তু ওয়াইফেরও ভালো লাগবে। আবার হ্যাঁ প্রস্তুতি, এটা কিন্তু ওয়াইফরাও যেমন করে থাকেন যে না হাজব্যান্ড বাসায় আসলো, মানে ওয়াইফদের প্রতি যদি বলতে হয় তখনই একেবারে যে রাগের আচরণটা বা আসতে কেন দেরি হলো, 2 ঘন্টা কেন চলে গেল, মানে এমনি কথার কথা বলছি আপু, এই আচরণগুলো আসলে না করে ওনাদেরও মনে রাখতে হবে যে না একটা মানুষ হয়তো সারাদিন পরে বাসায় ফিরছে, তার হয়তো অনেক রকমের স্ট্রেস ছিল, কাজের চাপ ছিল, তো বাসার তো আসলে রিল্যাক্সের জায়গা, সেই রিল্যাক্সটা যেন থাকে। ঠিক আছে, আমার যে কষ্টের জায়গা বা আমার যে খারাপ লাগার জায়গা সেটা আমরা শেয়ার করব ধীরে সুস্থে। তো এইভাবে আর কি দুই পক্ষই যদি আপু একজন আরেকজনের জায়গাটা বোঝে, এবং সময়টা মনে হয় খুব ইম্পর্টেন্ট যে আমি কোন সময়টাতে আসলে শেয়ার করছি, কোন সময়টাতে আসলে কি বলছি, বোঝা, ওই সময়টাই বোঝা যে এখন না, ঠিক আছে একটু পরে বললাম বা 1 ঘন্টা পরে বলি, হ্যাঁ ঠান্ডা হয়ে খেতে খেতে বলি, বা মানে এই যে জিনিসগুলো আপু এরকম একটা সেট আপ যদি থাকে তাহলে কিন্তু ওই যে আমি সারাদিন বসে আছি এটা বলার জন্য আমি আসার পরে দেখলই না যে আমার কি কষ্ট সারাদিন, আবার উনিও সারাদিন কষ্ট করেছে, এখন যে আমি ফিরছি, এখন যে আমার রিল্যাক্স দরকার সেটা সে বুঝতে পারছে। হ্যাঁ, কেউ কাউকে এটা হচ্ছে স্পেসটা দেওয়া একটা প্রয়োজন। আপু এখানে আমরা যদি স্পেসের কথা যেহেতু চলেই আসলো, যে আমরা সবসময় বলি যে ও আমাকে স্পেস দেয় না বা আমি আরেকটু স্পেস চাই, এই স্পেসটা আসলে কি বা স্পেসটা কতটুকু থাকা প্রয়োজন আসলে সম্পর্কের ক্ষেত্রে, এটার পরিমাপটা আসলে কেমন হয়? স্পেসটা বলতে আপু যেটা বোঝায় যে দুজন মানুষের মধ্যে একটা মানে কি বলবো হেলদি একটা ডিসটেন্স বা বাউন্ডারির কথা কি বলা যায় কিনা, সেটাও আবার ধরেন যে নিয়ম অনুসারে মানে কতটুকু আর কি লিগ্যাল ওয়েতে যেটা অ্যালাউড আছে বলা যায়, মানে অ্যালাউড যে বিষয়গুলো সেই জিনিসগুলোর একটা সীমা নির্ধারণ করা, তার মানে কি দুজন মানুষের মধ্যে একটা যেগুলো মানে নিয়ম অনুসারে করা যায়,
হ্যাঁ, সেটার মধ্যে একটা সীমা নির্ধারণ করা, সেটাকে আমরা স্পেস দেওয়া। হ্যাঁ, মানে এখন এই স্পেসটা কেন দেওয়া দরকার? কারণ হচ্ছে একজন মানুষের পছন্দ বা তার প্রয়োজন, হ্যাঁ, এই জিনিসগুলো মিট আপ করার জন্য বা সেই বিষয়গুলো যেন সে করতে পারে তার ভালো, অবশ্যই ভালো থাকার জন্য, সেটা দেওয়ার জন্য একজন মানুষকে যদি স্পেস দেওয়ার যে জায়গাটা আমরা মনে করি তো দেয়া যেতে পারে। তবে এটা হচ্ছে ওই যে বললাম যে মানে স্পেস মানে মানে যা চাইবো তাই নিয়ে যে স্পেস তা না, মানে একটা আমাদের যেগুলো নর্ম থাকে, আমাদের যেটা লিগ্যাল, মানে যে জিনিসগুলো নিয়ে না আমরা এটাতে মানে সমাজ গ্রহণযোগ্যতা বিষয়গুলো নিয়ে আমরা দুজনকে মানে একজন আরেকজনকে ওই সময়টা একটা নির্ধারিত সময় দেয়া যেতে পারে। এখন হচ্ছে কতটুকু দেয়া প্রয়োজন আপু, এই বিষয়টাও জটিল। কারণ হচ্ছে আপু কতটুকু দেয়া প্রয়োজন, যেমন ধরেন যে এখন ওই যে একটু আগে কথা বলতে বলতে যে আমরা ভাবলাম যে এখন আমি বন্ধু বান্ধবের বাসায় যাব বা আমি বাহিরে ঘুরতে পছন্দ করি, হ্যাঁ, এই বিষয়গুলো কি, এই বিষয়টা কিন্তু আমার পছন্দ, হ্যাঁ, আবার এখানে কিন্তু প্রয়োজনও সংযুক্ত। কারণ কি আমি যদি এই জিনিসগুলো না করি তাহলে আমার মেন্টাল হেলথ তো ভালো থাকবে না। এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আসলে স্ট্রেসটাকে ম্যানেজমেন্ট করে এবং নিজেকে হেলদি রাখাটাও আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপু এই বিষয়টাতে আমরা আরো ফিরবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা নির্ধারিত বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় দাম্পত্য সম্পর্ক ও মানসিক স্বাস্থ্য। আমাদের সাথে আছেন ফেরদৌসারা রেশমিন আপু। আমরা বিভিন্ন জটিলতার বিষয়গুলো নিয়ে বলছিলাম। এই যে দাম্পত্য সম্পর্কের জটিলতা বা দাম্পত্য কলহ আসলে মানুষের মানসিক স্বাস্থ্যে কি করে প্রভাব ফেলে, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আসলে এই জটিলতাগুলো মানসিক স্বাস্থ্যের পরেই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কারণ কি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশগতভাবে যেগুলো আমাদের মধ্যে আসছে সেটা তো সম্পর্ক মানে এটার মধ্যে পড়ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে সুস্থ মানসিক অবস্থা যদি একটা মানুষের থাকে তখন সেই মানুষটি কী হচ্ছে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, সুন্দর জীবনযাপন করতে পারে, মানে তার জীবনটাকে সে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারে। কিন্তু যখন জটিল থাকছে তখন কি হচ্ছে একজন মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে, ওই বিষয়টা নিয়ে তার মধ্যে স্ট্রেস কাজ করছে এবং স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানে এই জিনিসগুলো তো ব্যক্তির মধ্যে কাজ করতেই থাকবে স্টেপ বাই স্টেপ বা এক একজনের ক্ষেত্রে এক এক রকম এরকম কাজ করছে। এবং এই জটিলতা নিয়ে কি হচ্ছে যে মনের উপরে যেহেতু প্রভাব পড়ছে, মানসিক স্বাস্থ্য যেহেতু এফেক্টেড, তার দেখা যাচ্ছে জীবনের অন্য ক্ষেত্রগুলোতেও প্রভাব ফেলে দিচ্ছে। তার কর্ম পরিবেশ, তার সোশ্যাল রিলেশনশিপগুলো, সব জায়গায় সে তার কর্ম পরিবেশে যে হয়তো ওই তার যে কর্মদক্ষতা সেটা হয়তো ঠিকমতো সে মনোযোগ দিতে পারছে না, ফোকাস করতে পারছে না। আবার যারা হয়তো পড়াশোনার কাজ করতে হয় বাইরে, তারা ওই জায়গাগুলোতে ফোকাস করতে পারে না। তো এরকম সম্পর্কের জটিলতাগুলো আপু যেমন এই দিকগুলোতে ক্ষতি করছে, শারীরিকভাবেও তো ক্ষতি করছে, মানসিকভাবে ক্ষতি করছে একদমই। এবং সেই পরিবারে যদি একটা ছোট সদস্য থাকে সেই সন্তানের উপরও কিন্তু আসলে অনেক বড় প্রভাব পড়ছে। ওইটাই আমি বলতে যাচ্ছিলাম যে সবচেয়ে বড় আপু ক্ষতিগ্রস্ত দেখা যায় যে সন্তানরা। কারণ কি যে টক্সিসিটি, বাচ্চারা তো এই যে তাদের মধ্যে তো এই জিনিসগুলো চলতে থাকে, তাদের মধ্যে ইনসিকিউরিটি তৈরি হয়, তাদের মেন্টাল হেলথও এফেক্টেড। তার মানে কি এটা পুরো পরিবারই এফেক্টেড হয়ে যাচ্ছে। আপু একটা প্রশ্ন সবসময় সবাই করে যে কেউ যদি হয় যে তার বাবা মা আসলে বিচ্ছেদ হয়ে গেছে বা ব্রোকেন ফ্যামিলির, তো সে যখন পরবর্তী কোনো সম্পর্কে জড়াতে যায় মানুষ কিন্তু বলে যে না ও ব্রোকেন ফ্যামিলির, ও কিন্তু সম্পর্ক ধরে রাখতে পারবে না বা ও আসলে সম্পর্ক রাখার জন্য উপযোগী না, এরকম অনেক কিছুই কিন্তু আমরা আসলে সমাজে শুনি। তো এটা আসলে কতটুকু আপু আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যেহেতু অনেক বছর প্র্যাকটিস করছেন সেখানে কতটুকু দেখেন? হ্যাঁ আপু, এই বিষয়গুলো দেখতে পাওয়া যায় এবং খুবই দুঃখজনক। কারণ এই জিনিসগুলো আপু আসলে আমাদের চিন্তাধারা, আমাদের চিন্তা ভাবনাগুলো এখান থেকে পরিবর্তন হওয়া জরুরি। হ্যাঁ, কারণ ডিভোর্সটা যে সবসময় মানে এটাকে আমরা নেগেটিভলি নেই, হ্যাঁ, কিন্তু এটা তো প্রয়োজনেও ডিভোর্স হচ্ছে।
একদমই একটা মানুষ আনহেলদি ভাবে একটা সম্পর্ক টিকিয়ে রাখার থেকে, হ্যাঁ, কারণ তার তো বেঁচে থাকার মানে তার অধিকার। হ্যাঁ হ্যাঁ, তো এখন কি কারণে ডিভোর্স হলো বা কি হলো, নিশ্চয়ই যৌক্তিক কারণ রয়েছে যে কারণে হয়েছে। তো এই জিনিসটা আমাদের মাথায় থাকা দরকার। এবং এইটার জন্য যে সন্তানকে আমরা যেভাবে যদি বলি বা তাকে জাজমেন্টাল একটা, এটা কখনোই ঠিক নাই। এটা আপু মানে সামাজিকভাবে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা জরুরি। জি, এখন আপু আমরা দেখতে পাচ্ছি করোনা পরবর্তীকালে সময়ে কিন্তু আরো অনেক বেশি এটা হয়ে গেছে যে সমাজে বিচ্ছেদের পরিমাণ কিন্তু অনেক বেশি বাড়ছে এবং সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখাও যাচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে মানুষ এখন সম্পর্ক তৈরি করতেও, আসলে বৈবাহিক সম্পর্ক তৈরি করতেও ভয় পাচ্ছে। তো এটা আসলে কারণটা কি আপু? বিবাহ বিচ্ছেদ যে বেড়ে যাচ্ছে, আসলে এই বেড়ে যাওয়ার কারণ মানে অসংখ্য, তাই না? কিন্তু তারপরেও ইন জেনারেল যদি এরকমভাবে আমরা ভাবি যে ধরেন ব্যক্তিগত কারণ রয়েছে, হ্যাঁ, পারিবারিক কারণ, সামাজিক কারণ। আচ্ছা, এখন ব্যক্তিগত কারণের মধ্যে প্রথমেই ওই যে আমরা শুরুতেও আজকে আলোচনায় যেমন বলছিলাম যে কি এক্সপেকটেশন, পছন্দ নিয়ে যে সম্পর্কের ক্ষেত্রে কি কি বিষয়, তো হয় কি ওরকম একটা বিষয়ের সেট আপ যখন মানুষের থাকে, মানে তার এক্সপেকটেশন, ওই এক্সপেকটেশন মিট আপ হয় না, মানে ব্যক্তিগতর মধ্যে এই জিনিসগুলো। হ্যাঁ, তারপরে আবার দেখা যাচ্ছে যে ব্যক্তিত্বের ধরন, মানে অ্যাবিউসিভ যদি হয়, পার্টনার যদি অ্যাবিউসিভ হয়, তো সেই ক্ষেত্রে তো এগুলো হচ্ছে বেড়ে যাচ্ছে। এখন এই অ্যাবিউসিভ যে শুধু ফিজিক্যাল অ্যাবিউস তা কিন্তু না, ভার্বাল অ্যাবিউস হচ্ছে, মেন্টালি অ্যাবিউস হচ্ছে। এবং আরেকটা জিনিস আপু আশ্চর্য সহকারে আমরা খেয়াল করতে পারি যে এখানে অ্যাবিউসের বিষয়টা যে আমরা মনে করি কি যে শুধু ছেলেরাই মেয়েদেরকে অ্যাবিউস করছে, কিন্তু এরকম অসংখ্য কেস পাওয়া যাচ্ছে যে মেয়েরাও কিন্তু হ্যাঁ অ্যাবিউসিভ। হ্যাঁ, এই অ্যাবিউসগুলো দেখা যাচ্ছে যে হ্যাঁ মেন্টালি তারা করছে, হয়তো ফিজিক্যালি ওরকম, হ্যাঁ ভার্বালি হয়তো করছেন। হ্যাঁ, তো দুই পক্ষেরই কিন্তু আসলে এই বিষয়গুলো কারণ হিসেবে যে বলা যাচ্ছে সেই কারণের জায়গাগুলো। আবার দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে যে মানে একটা কমিউনিকেশনের যে ব্যাপারটা, এই দূরত্বটাও কিন্তু মানে দেখা যাচ্ছে যে নিজেদের হয়তো দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা সেখানে তারা ম্যাচ করতে পারছে না। এখানে আপু আমরা দেখি যে কমিউনিকেশনটা কিন্তু আসলে অনেক কম এখন মানুষের মাঝে, যে সারা দিন শেষে এসে আমি কথা বলবো, একে অপরকে জানার বা বোঝার চেষ্টা করব, সেই সময়টুকু বা সেই এফোর্টটুকু আসলে আমরা খুব একটা দিতে চাই না। ওইটাই আপু, ওই যে ব্যক্তিগত কারণ যেমন থাকলো, পারিবারিক থাকলো, যে আপনার মনে করেন যে পারিবারিক দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ মানে শুধু যে এরাই অ্যাবিউসিভ যে হয় তা কিন্তু না, পরিবারের অন্যান্য সদস্যরা, হ্যাঁ শ্বশুর শাশুড়ি, মানে দুই পক্ষেরই, মানে ছেলের বাবা মা বা মেয়ের বাবা মা, হ্যাঁ দেখা যায় যে এক একভাবে অ্যাবিউসিভ এক একটা ভূমিকা রাখে, যে কারণেও কিন্তু অসংখ্য। আর কমিউনিকেশনের এই ব্যাপারটা হচ্ছে কি আপু, যেটাই যে সামাজিক কারণের মধ্যে পড়বে। কারণ কি যে মনে করেন আসলে কি আমাদের মানে পরিবর্তনশীল যে সামাজিক অবস্থা, এটার সবচেয়ে বড় বিষয়টা কি যে চারিদিকে আমাদের কিন্তু অনেক স্ট্রেস, বিভিন্ন আমরা আমাদের কাজের স্ট্রেস, এত কিছুর সাথে মানুষকে তাল মেলাতে হয় এই পরিবর্তনশীল সমাজে। তো ফলে হয় কি মানুষের মধ্যে প্রচুর স্ট্রেস থাকে। হ্যাঁ, এই স্ট্রেসের কারণে সে হয় কি দৌড়াতে থাকে, মানে সবকিছুর সাথে নেভার এন্ডিং রেস, মানে কন্টিনিউয়াসলি আমরা দৌড়াচ্ছি। এখন এই দৌড়ানোর কারণে যেটা হয় যে কমিউনিকেশনের যে কথাটা তো দৌড়ানোর কারণে যেটা হচ্ছে সে হচ্ছে কি যে সব জায়গাগুলোতে তাল মিলাচ্ছে। তো এই জায়গাটায় এসে দেখা যাচ্ছে হয়তো রিল্যাক্সিং বা কোনো কারণে বা একটু ইয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা ধৈর্য রাখতে পারছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য। সব জায়গায় হয়তো মেকআপ করে আসছে, এখানে এসে দেখা যাচ্ছে ওইটা আউটব্রাস্টটা হচ্ছে। হ্যাঁ, এরকম ক্ষেত্রে হচ্ছে কি কমিউনিকেশন গ্যাপটা, মানে সময় না দিতে পারা, সবগুলো এর সাথে রিলেটেড। হ্যাঁ, এই ক্ষেত্রে কি আপু প্রায়োরিটাইজ করা, যে আমি আমার পরিবারে বা আমি আমার পার্টনারকে আসলে প্রায়োরিটি দিচ্ছি, সেই জায়গাটাও আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট কিনা? জি আপু, অবশ্যই। কারণ কি ওই যে পার্টনারের জন্য একটা কোয়ালিটি টাইম, এটা তো আমরা সবসময় বলি, তো একটা অবশ্যই প্রায়োরিটাইজ করতে হবে। এবং ওই যে মেন্টাল সেট আপগুলো, মানে আমাদের দৃষ্টিভঙ্গি বা চিন্তাধারাগুলো যদি আমরা ওইভাবে নেই, যেমন আপনি বললেন যে সেট আপ, একটা সেট আপ যদি থাকে না, এটার পাশে আমার এটারও গুরুত্বপূর্ণ, তো তাহলে আর ওই বিষয়গুলো থাকে না। আরও থাকতেছে যে এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ার্স, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আপু বিচ্ছেদের জন্য কিন্তু যথেষ্ট মনে করেন। হ্যাঁ, তো এখন এই কি হচ্ছে
হ্যাঁ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যে শুধু যে ছেলেদের মধ্যে তা কিন্তু না, মেয়েদেরও। এবং মেয়েরাও কিন্তু প্রচুর আপু, মেয়েরা যেটা হয় যে ইমোশনালি তারা কিন্তু এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে দেখা যাচ্ছে জড়িয়ে যায়। তারা হয়তো কথা বলে, ইমোশনাল যে ব্যাপারটা, তারা হচ্ছে কথা বলা বা এই ক্ষেত্রগুলোর জন্য কিন্তু বিবাহ বিচ্ছেদের এর সাথে যুক্ত হয়েছে প্রযুক্তি। একদম, এটা আসলে আমরা অ্যাভয়েডও করতে পারবো না, আবার এটার অনেক কিছুই আসলে চলে আসছে। হ্যাঁ। তো এই ক্ষেত্রগুলো আপু মানে যেগুলো স্পেসিফিক বড় বড় জায়গাগুলো ধরা যায়, আর তো আছে বিভিন্ন রকমের। ওই যে দাম্পত্য সমস্যাগুলো আসলে যখন শুরু হয় একটা সম্পর্কের মধ্যে, তখন আসলে কাপল থেরাপি বা সাইকোথেরাপি আসলে কিভাবে হেল্প করে, বা এটা কতটুকু আসলে কার্যকর ভূমিকা পালন করে যদি বলেন। আপু অবশ্যই এটা অত্যন্ত কার্যকরী একটা জায়গা বলে আমি মনে করি। কারণ কি, এই যে কাপলদের যে বিষয়গুলো মানে আমরা যখন ডিল করি আপু, আসল বিষয়গুলো দেখা যায় কি ওনাদের যে দ্বন্দ্বগুলো এটা ঠিক বুঝতে পারেন না, কিন্তু মানে যে যার জায়গা থেকে মনে করে আমি ঠিক। একদমই একদম। তো তখন হচ্ছে কি যে যখন আমাদের কাছে আসে বিষয়গুলো তুলে ধরেন, হ্যাঁ, তখন আমরাও কিন্তু ওই বিভিন্ন অ্যাঙ্গেলে ওনাদের জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করি যে এই বিষয়টা কি এরকম নাকি, এই যে একটা তাদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাগুলো, এই জায়গাগুলোর জন্য এখন ব্যাপার হচ্ছে হ্যাঁ এই আসার ক্ষেত্রে এখানেও দুইটা ভাগ আছে, কারণ যে নৈতিক না অনৈতিক। তো অনৈতিক যেগুলো সেগুলো আপু আলাদা পুরেই করতে হবে, কারণ সেখানে আছে ডিসিশনের ব্যাপার, ডিসিশন নিতে হবে যে পার্টনারের অনৈতিক বিষয়। কিন্তু নৈতিক বিষয়গুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে এই দৃষ্টিভঙ্গি আর চিন্তাধারা। আসলে দুজন মানুষের দুই রকম হওয়াতেই হয়তো এই কি বলবো কনফ্লিক্টগুলো, দ্বন্দ্বগুলো, সমস্যা। আমার কাছে মনে হয় কি আপু, যে দাম্পত্য সম্পর্ক বা পরিবার তো আসলে একটা টিম। তো আমরা যদি যখন এখানে আমরা নিজেকে ইন্ডিভিজুয়াল ভাবে চিন্তা করছি, তখনই কিন্তু আসলে প্রবলেমস গুলো বাড়ছে। তো আমি যদি মনে করি যে না, আমরা টিম মেম্বার এবং আমরা একসাথে আসলে রাইজ করব, তখনই কিন্তু সম্পর্কগুলো অনেক বেশি সুন্দর এবং সহজ হয়। জি আপু, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপু যদি একটু বলেন যে সম্পর্কের গুণগত মান বাড়াতে আসলে কি করা দরকার, এবং একটা সুস্থ দাম্পত্য সম্পর্ক মেনটেন করতে আসলে পার্টনারের কোন কোন বিষয়গুলোর প্রতি আসলে লক্ষ্য রাখা উচিত। জি আপু, ধন্যবাদ। এখন ব্যাপার হচ্ছে কি আপু, এই গুণগত মান, হ্যাঁ, সম্পর্কের গুণগত মানের ক্ষেত্রে প্রথম যেটা বলতে হবে যে পার্টনারকে মানে সম্মান করতে হবে। এখন এই সম্মান করার বিষয়টা আমরা যেভাবে দেখি সেটা হচ্ছে যে আমার মানে এই মতো না, আমাদের একটা সেট আপ থাকে, তার মানে এটা খারাপ বা এটা ভালো না বা আমারটা ঠিক। কিন্তু আমাদের ক্ষেত্রে কি সাইকোলজির পরিভাষায় সম্মান বলতে আমরা যদি বলি, তাহলে একটা মানুষের যে মানে যে রকম সেই তার বৈশিষ্ট্য বা গুণাগুণগুলোকে তার মতো থাকতে দেওয়াকে সম্মান করা। তো আসলে প্রথমে যদি গুণগত মানটা ঠিক রাখতে হয়, তো আমি ধারণা নিব যে আমার পার্টনার এই রকমের, হ্যাঁ, সেটার সাথে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া দুজনের ক্ষেত্রে, মানে হাজব্যান্ড ওয়াইফের, ওয়াইফ হাজব্যান্ডের, যদি এই জায়গাগুলোকে দেখেন এবং সেই জায়গাগুলোতে যে আমার হাজব্যান্ড মানে একটা হচ্ছে তুমি এরকম এইভাবে দেখা না, আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ এরকম, তাহলে কি মানে আমি ওটাকে এইভাবে ভাবছি আমি হ্যাঁ আমার সেট আপটা যে ও এরকম, সেইভাবে নিলে কিন্তু আপু কনফ্লিক্টগুলো আসলে আসে না। হ্যাঁ, এই একটা থাকবে যে তাকে সম্মানের, আসল কথা পার্টনারকে সম্মানের বিষয়টা আসলে এনশিওর করা। অনেক ধন্যবাদ আপু। আশা করছি আজকের এই আলোচনা থেকে দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আপু, আর টিভিকে ধন্যবাদ আপু। দর্শক, ভালোবাসার বিকল্প কিছুই নেই, পাশাপাশি মনটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে হবে, মানসিকতা থাকতে হবে সর্বোচ্চ ছাড় দেওয়ার, মেনে নিতে হবে যতটুকু মেনে নেওয়ার মতো। দাম্পত্য জীবনে একে অপরকে ভালোবাসা দেওয়া, সম্মান জানানো, গুরুত্ব দেওয়া, সর্বোপরি বোঝাপড়াটা হতে হবে চমৎকার। ক্ষুদ্র ক্ষুদ্র ঝামেলাগুলোকে চাপা দিয়ে সুখের পাখিটাকে ডানা মেলতে দিতে হবে। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে। একক পরিবারের পরিবর্তে যৌথ পরিবার ব্যবস্থায় ফিরতে হবে। তাহলে ছোট ছোট ভুল বা সমস্যাগুলো পরিবারের কর্তাদের দ্বারা সংশোধন করে দাম্পত্য জীবন সুখের হবে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।